দেশের রাজধানী দিল্লি জুড়ে এখন পুলিশের তাণ্ডব চলছে। क्या हुआ सर, क्या हुआ? मैंने इनको थैंक यू बोला कल के लिए। इसलिए मेरी बच्ची के सामने अरेस्ट कर रहे हैं। बच्ची कहाँ है आपकी बच्ची? ये रही मेरी बच्ची के सामने थैंक यू बोलने के लिए। सर प्लीज कहाँ लेके जा रहे हो सर इनको? कहीं नहीं लेके जा रहे। कहाँ लेके जा रहे हो फिर ऐसे क्यों लेके जा रहे हो सर? फैमिली है, बच्ची रो रही है सर बच्ची रो रही है यार। अरे सर बच्ची रो रही है क्यों? अरे सर छोड़ दीजिए सर, रुकिए सर, बच्ची रो रही है। কিন্তু আমাদের দেশের মূলধারার সংবাদ মাধ্যমে এ ব্যাপারে একেবারে চুপ। দেশের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ পদের বিচারপতি বলছেন, আমার সময় নষ্ট করবেন না, আমি এসব ভিডিও দেখব না। Had the collection of the videos, if Lordship permit. We are not interested in videos. We don't have time to watch. মানে তিনিও চুপ। কেন? একসময় কোনো আন্দোলনকে দিল্লির একটা রাস্তার মধ্যে আটকে রাখা যেত, কিন্তু এখন একটা লাঠিচার্জের ভিডিও কয়েক সেকেন্ডের মধ্যে দেশের প্রতিটি শহরে গঞ্জে এমনকি বিদেশেও পৌঁছে যায়। আর আদালতের একটি মন্তব্য কয়েক মিনিটের মধ্যে কোটি কোটি মানুষের আলোচনার বিষয় হয়ে ওঠে। ফলে আমি কিছু দেখব না, আমি কিছু শুনব না বলে কি আদৌ পার পাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত? আর ভারতের গদি মিডিয়া কি ভেবেছে? যন্তর মন্তরের ঘটনাটা তারা না জানালে কেউ জানতে পারবেন না? তারা ভগবান নাকি তাদের বিশ্বাসযোগ্যতা 2014 সালের আগের মতো আছে? ছাত্র যুবদের আন্দোলন শেষ পর্যন্ত কতটা বড় হবে, কতটা ছড়াবে তা এখনই বলা সম্ভব নয়। কিন্তু এটা স্পষ্ট, দিল্লির ঘটনা ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে প্রবল প্রতিক্রিয়া তৈরি করেছে এবং সেই প্রতিক্রিয়াকে দেশবিরোধী ষড়যন্ত্র বলে উড়িয়ে দেওয়াটা অত্যন্ত বিপজ্জনক কাজ হবে। দিল্লির ঘটনার পর খুব শুধু দিল্লিতেই কিন্তু আটকে থাকেনি। মুম্বাই, পাটনা, হিমাচল প্রদেশ, কলকাতা, বেঙ্গালুরু সহ বিভিন্ন জায়গার ছাত্র এবং যুব সমাজের মধ্যে প্রতিবাদ এবং প্রতিক্রিয়া দেখা গেছে। নিট, সিবিএসই বা অন্যান্য পরীক্ষা ব্যবস্থার অনিয়মের প্রশ্নটি বহুদিন ধরেই ছাত্র সমাজের মধ্যে ক্ষোভ তৈরি করছিল। দিল্লির ঘটনায় সেই ক্ষোভ নতুন রাজনৈতিক ভাষা পেয়েছে। পাটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে, হিমাচলে দিল্লির মতোই লাঠিচার্জ হয়েছে, মুম্বাইয়ে তরুণদের আন্দোলনে যোগ দেওয়া আটকানোর জন্যে পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়েছে এবং বাড়িতে বাড়িতে যাওয়ার অভিযোগ উঠেছে। দেশের নানা শহরের ছাত্ররা নানাভাবে প্রতিবাদে নেমেছে। পুলিশ দিয়ে এই বিক্ষোভ আর ঠেকানো যাচ্ছে না। এই আন্দোলনের গুরুত্ব এখানেই যে এটা কোনো প্রচলিত রাজনৈতিক দলের আন্দোলন হিসেবে শুরু হয়নি। এর মধ্যে রয়েছে ছাত্র, বেকার যুবক, পরীক্ষার্থী এবং সামাজিক মাধ্যমে সংগঠিত হওয়া তরুণদের এক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আজকের ভারতের রাজনীতিতে এই অংশটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি আন্দোলনের শক্তি শুধু তার মিছিলে কত মানুষ আছে তার উপর নির্ভর করে না। কখনো কখনো একটা আন্দোলনের শক্তি বোঝা যায় শাসকরা সেটাকে নিয়ে কতটা অস্বস্তিতে পড়েছে তা দেখে। ছাত্র যুবদের এই আন্দোলন এখন সেই অস্বস্তির জায়গায় এসে পৌঁছেছে। না হলে এই সমস্ত দৃশ্য দেখা যায়? প্রধান বিচারপতির মন্তব্য কি আসলে এই অস্বস্তিরই প্রকাশ? তিনি তো বিদ্রূপ করে ককরোচ বলেছিলেন দেশের বেকার এবং বিপন্ন যুবকদের। তার বক্তব্যের পরেই আন্দোলন শুরু হয় অনলাইনে। আর দ্বিতীয়বার আর এক অবিবেচকের মতো মন্তব্য। এই মন্তব্য কি আন্দোলনের হাতে নতুন একটা অস্ত্র তুলে দিল? আসুন আজকের এই এপিসোডে এটা নিয়ে একটু আলোচনা করা যাক। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। অবশেষে মুখ খুলেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তিনি কি বেশ দেরি করে ফেললেন? তার কাছে ছাত্র যুবরা সরাসরি বলেছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদ থেকে সরিয়ে দিন। সোজা কথা, সোজা হিসেব হওয়ারই তো কথা ছিল। কিন্তু এতদিন চুপ করে কি জল মাপছিলেন মোদী? আর এখন সামনের কোনো বিদেশ সফরে যাওয়ার আগে একটা কিছু বলে তিনি চুপ করাতে চান এই আন্দোলনের ভাষাকে। কিন্তু বিদেশে গেলেই কি ছাড় পাবেন তিনি? বিদেশের সংবাদ মাধ্যমে এই আন্দোলন নিয়ে একটা খুব স্পষ্ট ছবি তৈরি করা হয়েছে।
তবে একটা কথা আগে বলি, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সাধারণত পুলিশ ব্রুটালিটি শব্দটি ব্যবহার করে না যতক্ষণ না তদন্ত বা প্রমাণের ভিত্তিতে সেই সিদ্ধান্তে পৌঁছানো যায়। তারা যে সমস্ত কথা ব্যবহার করে সেটা কিন্তু যথেষ্ট কঠোর। পুলিশ অ্যাটাক, ব্যাটন চার্জেস, টিয়ার গ্যাস, ভায়োলেন্ট ক্র্যাকডাউনস, কেন সাপোর্টার্স ইত্যাদি। এখানে বলে নি, সাদা পোশাকের পুলিশের নামে একদল ঠ্যাঙাড়ে বাহিনীর তাণ্ডব এখন গোটা দুনিয়া দেখছে। তাদেরই বলা হয়েছে কেন সাপোর্টার্স। কি বলছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা? সম্ভবত তাদের ভাষায় সব থেকে আক্রমণাত্মক, তাদের শিরোনামেই আক্রমণ। পুলিশ অ্যাটাক ককরোচ অ্যাক্টিভিস্টস অ্যাজ থাউজেন্ডস মার্চ অন ইন্ডিয়ান পার্লামেন্ট। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী 10,000-এর বেশি প্রতিবাদকারী সংসদের দিকে এগোলে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠি বা ব্যাটন ব্যবহার করে। এটাকে তারা সিজেপি আন্দোলনের লার্জেস্ট প্রোটেস্ট ইয়েট হিসেবে বর্ণনা করেছে। অর্থাৎ আল জাজিরার বর্ণনায় এটা নিছক পুলিশ বা প্রতিবাদকারীদের সংঘর্ষ নয়, তাদের ভাষায় পুলিশ প্রতিবাদকারীদের উপর আক্রমণ করেছে। এই ভাষার গুরুত্ব আছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাধারণত পুলিশের বক্তব্য এবং প্রতিবাদকারীদের অভিযোগ দুটো পক্ষই তুলে ধরা হয়, কিন্তু এখানে আল জাজিরা শিরোনামে পুলিশ অ্যাটাক কথাটা ব্যবহার করেছে। আর কি বলছে রয়টার্স? রয়টার্সের রিপোর্টের শিরোনাম, পুলিশের লাঠি আন্দোলনকে থামাতে পারেনি। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী দিল্লিতে সংসদের দিকে মার্চ করতে গিয়েছিলেন আন্দোলনকারীরা, কিন্তু আন্দোলনকারীদের পুলিশ লাঠি দিয়ে ঠেকায়। রয়টার্স এই আন্দোলনকে মোদির তৃতীয় মেয়াদের সরকারের বিরুদ্ধে সবথেকে বড় আন্দোলন হিসেবে বর্ণনা করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রয়টার্সের রিপোর্টে পুলিশের লাঠিচার্জকে আন্দোলনের শেষ হিসেবে দেখানো হয়নি, বরং রিপোর্টের মূল বক্তব্য মোদি সরকারের পক্ষে অস্বস্তির। তাদের মতে পুলিশ দমন নীতি আন্দোলনকে আরও উস্কে দিয়েছে বা বাড়িয়ে দিয়েছে। সোনাম ওয়াংচুককে জোর করে হাসপাতালে পাঠানোর ঘটনাও আন্দোলনের ক্ষোভকে আরও বাড়িয়েছে বলে রয়টার্স জানিয়েছে। যদিও পুলিশের বর্বরতাই এখন বিশ্বের প্রধান খবর হয়ে উঠেছে এই আন্দোলন নিয়ে। রয়টার্স তাদের বিশ্লেষণে বলেছে, এটা হলো অমিত শাহ পুলিশের শক্তি প্রয়োগ, এবং এটা এই আন্দোলনকে দুর্বল করতে পারেনি, বরং আন্দোলনের প্রতি মানুষের সমর্থন আরও বাড়িয়েছে। আর কি লিখেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান? দ্য গার্ডিয়ানের রিপোর্টটি আরও বিস্তৃত। তাদের ভাষায়, দিল্লিতে হাজার হাজার ছাত্র এবং তরুণ পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে পথে নেমেছিল। রিপোর্টে আন্দোলনের সঙ্গে যুক্ত করা হয়েছে পুলিশের হিংস্র ছবি, লাঠি বা ব্যাটন, কাঁদানে গ্যাস, ইন্টারনেট বন্ধ করা এবং বহুদিন ধরে চলা পরীক্ষা ব্যবস্থার সংকটের কথাও এই রিপোর্টে জায়গা পেয়েছে। দ্য গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়েছে, এই আন্দোলন পরীক্ষার প্রশ্ন ফাঁসের ক্ষোভ থেকে শুরু হয়েছিল ঠিকই, কিন্তু এখন তা মোদি সরকারের বিরুদ্ধে তরুণদের বৃহত্তর অসন্তোষে পরিণত হচ্ছে। তারা লিখেছে, পুলিশের দমন এবং প্রশাসনিক কঠোরতা আন্দোলনকে থামানোর বদলে আরও বৃহৎ রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত করেছে। গার্ডিয়ান রীতিমতো ফটোও দিয়েছে সংবাদের সঙ্গে। দ্য গার্ডিয়ানের ফটো গ্যালারির শিরোনামও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সেখানে দিল্লির পুলিশকে লাঠি হাতে প্রতিবাদকারীদের ঠেলে সরাতে দেখা যাচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি প্রথম থেকেই এই আন্দোলনকে বিশেষ গুরুত্ব দিয়েছে। তারা সিজেপিকে শুধু একটা অনলাইন ব্যঙ্গাত্মক সংগঠন হিসেবে দেখেনি। এপির ভাষায়, এই আন্দোলন অনলাইন থেকে এখন বাস্তব রাজনীতির রাস্তায় নেমে এসেছে। এপির রিপোর্টে মূলত 3টি বিষয় গুরুত্ব পেয়েছে। প্রথমত, সিজেপি একটি ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলন থেকে বাস্তবের রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে। দ্বিতীয়ত, পরীক্ষা ব্যবস্থার ব্যর্থতা এবং প্রশ্ন ফাঁসের ক্ষোভ এর কেন্দ্রে রয়েছে। এবং তৃতীয়ত, সোনাম ওয়াংচুককে জোর করে হাসপাতালে পাঠানোর ঘটনা আন্দোলনকে আরও বাড়িয়েছে।
এপি জানিয়েছে ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনাটি আন্দোলনের সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে। ব্রিটেনের দ্য টাইমসের শিরোনাম আরও নির্দিষ্ট, পুলিশ ফায়ার টিয়ার গ্যাস অ্যান্ড চার্জ জেনজি ককরোচ প্রোটেস্টার্স ইন দিল্লি। অর্থাৎ তাদের বর্ণনায় পুলিশের পদক্ষেপের দুটি বিষয় স্পষ্টভাবে সামনে এসছে, একটা টিয়ার গ্যাস আর একটা চার্জ। দ্য টাইমসের রিপোর্টে বলা হয়েছে বিপুল সংখ্যক ছাত্র শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছিল। আন্দোলনের মূল কারণ হিসেবে তারা পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং তার ফলে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর উপর তৈরি হওয়া অনিশ্চয়তাকে তুলে ধরেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামগ্রিক ছবিটা তাহলে কি? প্রথমত, তারা এটাকে ছোটখাটো ছাত্র আন্দোলন হিসেবে দেখেনি। রয়টার্স এটিকে মোদি সরকারের তৃতীয় মেয়াদের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে। দ্য গার্ডিয়ান বলেছে এটি বৃহত্তর যুব ক্ষোভে পরিণত হচ্ছে। আল জাজিরা বলছে এটা এই মুহূর্তে দেশের সবথেকে বড় আন্দোলন। অর্থাৎ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের চোখে এটি কেবল নিট বা কয়েকটি পরীক্ষার প্রশ্ন ফাঁসের আন্দোলন নয়। দ্বিতীয়ত, পুলিশের বল প্রয়োগ এখন আন্তর্জাতিক রিপোর্টিংয়ের কেন্দ্রে চলে এসেছে। প্রায় সমস্ত বড় বিদেশি সংবাদ মাধ্যমই এ ব্যাপারে একমত যে পুলিশ লাঠি ব্যবহার করেছে, কাঁদানে গ্যাস ব্যবহার করেছে এবং সংসদের দিকে যাওয়া মিছিল আটকেছে। বহু জায়গায় ধস্তাধস্তিও করেছে। দ্য গার্ডিয়ান এই জন্য সরাসরি পুলিশকে দায়ী করেছে। আল জাজিরার শিরোনামে বলেছে পুলিশই আক্রমণকারী। রয়টার্স বলছে পুলিশ আন্দোলনকারীদের অকারণে বেদম প্রহার করেছে। দ্য টাইমস বলেছে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়েছে এবং জেনজি প্রতিবাদকারীদের উপর চার্জ করেছে। এগুলো কোনো ভারতীয় রাজনৈতিক দলের ভাষা নয়, এগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্টিংয়ের শব্দ। এই রিপোর্টিংয়ে বলা হয়েছে এই দমন নীতি থেকে ক্ষোভ আরও বেড়েছে এবং তার ফলে এর সমর্থন আরও বাড়ছে, আর এইভাবেই আন্দোলন আরও বিস্তৃত হয়েছে। সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রশ্নটা তাহলে কি? বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্টগুলির মধ্যে একটা সাধারণ প্রশ্ন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ভারতের মতো বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে নিজেদের ভবিষ্যৎ নিয়ে যখন ক্ষুব্ধ তরুণরা রাস্তায় নামলেন, মোদির ভারতের প্রতিক্রিয়া পুলিশি বলপ্রয়োগ কেন হবে? আর তারপরেই এসেছে সুপ্রিম কোর্টের বিচারপতির সেই মন্তব্য, উই আর নট ইন্টারেস্টেড ইন ভিডিওস, উই ডোন্ট হ্যাভ টাইম টু ওয়াচ। এই কারণেই এখন দিল্লির পুলিশি দমন নীতি এবং প্রধান বিচারপতি সূর্যকান্তের মন্তব্যকে আর আলাদা ঘটনা হিসেবে দেখা যাচ্ছে না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যে ছবিটা দেখাচ্ছে সেটা মোদির পক্ষে বেশ অস্বস্তির। একদিকে দিল্লির পুলিশ লাঠি হাতে তরুণদের মারছে, কাউকে ছাড়ছে না, মেয়েদের সঙ্গে প্রকাশ্যে অশ্লীলতা করছে। অন্যদিকে সেই লাঠিচার্জের প্রমাণ আদালতে নিয়ে গেলে আদালত বলছে ভিডিও দেখার সময় নেই। এই ছবিটাই আসলে সবথেকে বড় রাজনৈতিক অস্বস্তি তৈরি করছে। আসলে কি করবেন আমাদের প্রধান বিচারপতি? তিনি মুখ খুললেই তো বিপদ। তিনি বলেছিলেন দেশের যুব সমাজ ককরোচ, আরশোলা, আর এখন বলছেন সময় নষ্ট করে ভিডিও দেখবেন না। কিন্তু দেখতে তো তাকে হবেই। দেশ জুড়ে যুব এবং ছাত্রদের ক্ষোভকে তাচ্ছিল্য করা কি অত সহজ? প্রধানমন্ত্রী শুধু একটি বিবৃতি দিয়েই কি ভাবছেন সমস্যার সমাধান হয়ে গেল? সমাধান কি এত সহজে হবে? অভিনেতা নাসিরুদ্দিন শাহ একটি ভিডিও করেন, তার সেই ভিডিও নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে। কি বলেছেন নাসির? आदाब, नमस्कार। मैं नसीरुद्दीन शाह दो बातें अर्ज करना चाहता हूं आप सबसे। पहली बात तो ये कि अगर एक जाहिल इस मुल्क की रहनुमाई करे तो उसका दिल यही चाहेगा कि पूरा मुल्क उसी की तरह जाहिल, ना समझ, ना काबिल और बेरहम बने। अभिनय के दो अलग अलग कोर्स राष्ट्रीय नाट्य विद्यालय और पूना फिल्म इंस्टीट्यूट में पूरे करने के बावजूद मैंने अभिनय के बारे में सबसे ज्यादा जो सीखा है वो उन बच्चों से, उन तालिब इल्म से जिन्हें सिखाने की कोशिश मैंने की है। मेरी पूरी हमदर्दी उनके साथ है। मैं उन्हें हजार हजार हर सांस के साथ दुआएं देता हूं
और हर टीचर्स डे पर उन्हें सलाम करता हूं। इस वक्त मेरा दिल भी भरा हुआ है और मैं गुस्से से खौल भी रहा हूं ये देखकर कि हमारे इन बच्चों के साथ किस तरह जुल्म का बर्ताव किया जा रहा है उन गुंडों के हाथों जो मुझे अमेरिका के आइस एजेंट्स की याद दिलाते हैं, मुंह पे नकाब लगाए हुए, हाथ में डंडा लिए हुए। कभी अपने बच्चों के बारे में भी सोचा करो और ये भी सोचो कि तुम्हारा अंजाम तुम्हें भी एक दिन मिलेगा जरूर। इन सब बच्चों से मैं कहना चाहता हूं कि हिम्मत ना हारें। बहुत से लोगों की हमदर्दी आपके साथ है, बहुत से लोग आपके साथ हैं। आप लड़ते रहें। मुझे हमारे मुल्क की युवा पीढ़ी से हमेशा उम्मीद रही है और अब वो उम्मीद और उजागर हो गई है। आप लोग अपनी लड़ाई लड़ते रहें, हम सब आपके साथ हैं। और इस मुल्क की हुकूमत को मैं सिर्फ इतना कहना चाहता हूं, सब याद रखा जाएगा। অবশেষে মুখ খুলতে শুরু করেছে বলিউডও। তাদের ভয় ভাঙছে না অস্বস্তি বাড়ছে? জেন জি যদি আগামী দিনে এই তারকাদের পরিত্যাগ করে তখন তারা কোথায় যাবেন? ভয় আর অস্বস্তি কি সেখানেই? এ ব্যাপারে আপনারা কি বলেন জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।